আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 2027 আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছ যে আমরা মডিফায়ারটাকে বেছে নিয়েছি। প্রথম ক্লাসটা আমরা মডিফায়ারটা করবো। কেন? বিকজ হচ্ছে এই এসএসসির যে গ্রামার গুলো ছিল তার মধ্যে থেকে এই মডিফায়ারটা একটু ডিফারেন্ট, যেটার সাথে মিল নাই, বাট আদার্স যেগুলো আছে সেগুলো মোটামুটি অনেকগুলাই মিল আছে। তো আমরা কিন্তু মডিফায়ার করবো। মডিফায়ার করতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্ট টেম্পটেড থাকে, শেষ পর্যন্ত যে দেখা যায় যে অনেকেই পারে না, ভয় থাকে বা গ্যাপ থেকে যায়। সেই গ্যাপটা যেন না থাকে, প্রথমেই সেই গ্যাপটা ক্লিয়ার করে দিচ্ছি আজকে, ঠিক আছে? সো 2027 যারা এইচএসসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য প্রথম ক্লাস মডিফায়ার। তো মডিফায়ার করার জন্য কি করতে হবে? আমরা এসএসসি তে যে গ্রামারটা করেছিলাম সাফিক্স প্রিফিক্স, সেই সাফিক্স প্রিফিক্সের কিছু বিষয় ব্যবহার করে আমরা মডিফায়ারে কাজে লাগাতে পারবো, ঠিক আছে? তো সাফিক্স প্রিফিক্সের মধ্যে যখন তুমি করেছিলে তখন হয়তোবা শিখেছো যে কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করা যায়, অ্যাডজেক্টিভ কিভাবে বানানো যায় এটা জানতে হবে, আর অ্যাডভার্ব কিভাবে বানানো যায় এই দুটো জিনিস জানতে হবে। নাউন কিভাবে বানাতে হয় সেটা না জানলেও আপাতত চলছে, কারণ মডিফায়ারে নাউন বানানোর প্রয়োজন হবে না, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাডজেক্টিভ কিভাবে বানাবা খেয়াল করো। অ্যাডজেক্টিভ যদি বানাতে হয় কিছু সাফিক্স দরকার হয়। অ্যাডজেক্টিভ বানাতে গেলে কিছু সাফিক্সের দরকার হয়। সাফিক্স গুলো কি কি দেখো, এই বোধ কেবল মানুষদের মিউজিক্যাল কাজে না, তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ, যা ছিল এলিজাবেথান পিরিয়ডে, তারা কি ছিল? গোল্ডেন, লেজেন্ডারি। আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। ওইরকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসাম কিছু কাজ করা যাবে, যাতে অন্যরা জেলাস হবে। ওকে, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স। সবসময় বলি যে অ্যাডজেক্টিভের সাফিক্স হচ্ছে এইগুলো। এইগুলো যদি কোনো শব্দের শেষে যুক্ত করে দাও সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, শুধুমাত্র এল, এলটা একটু এখানে ডিফারেন্স আছে। এলটা সম্পর্কে, এলটাকে বলা হয় ড্যাংলিং বা মিক্স সাফিক্স। এটা নাউনের শেষেও বসে। কখন কি হয় এটা ঝামেলা করার দরকার নেই, শুধু আপাতত মনে রাখো যে তোমাকে যেহেতু অ্যাডজেক্টিভ করতে হচ্ছে, তাহলে মনে রাখো এল দিয়ে যখন তুমি সেন্টেন্স করবে সেটা মানে অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স। আর কি কি অ্যাডজেক্টিভের সাফিক্স আছে? আরো কিছু কিছু আছে, দেখো। এ আর ওয়াই, এন টি, সাম, আইবিএলই, আইএসএইচ, আইডি, লাইক। দেখো, আরে আন্টি সাম, ইবলিশ আমার আইডি লাইক করে, এই জন্য প্রোফাইল পিকচারে আমার ছবি দিলাম। আর রিয়ালিটিস আমি ইংলিশ আমার আইডি লাইক করে জন্য প্রোফাইল পিকচারে ছবি দিই না। যাই হোক, এটা হচ্ছে একটা টেকনিক। এটা মনে রাখতে পারো যে অ্যাডজেক্টিভের সাফিক্স, অর্থাৎ এইগুলো যখন তুমি যুক্ত করবা কোনো শব্দের শেষে, এইগুলো যখন যুক্ত করবা সেটা হয়ে যাবে, অবভিয়াসলি সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো তোমাকে যখন অ্যাডজেক্টিভ করতে বলবে তখন এইগুলা যুক্ত করে তুমি একটা শব্দ বানাবা। যেরকম ধরো আহ এই যে গ্রিনরি, গ্রিনরি মানে কি? গ্রিনরি মানে হচ্ছে সবুজ, যে তোমার হচ্ছে পরিবেশ, সবুজ যে দৃশ্য, এটাকে বলে গ্রিনরি। তারপরে সাম, ট্রাভেলসাম, ট্রাভেলসাম, ট্রাভেলসাম দিয়ে, ঠিক আছে? আইডি, ভিভিড, আমি যদি বলি ভিভিড, ভিভিড, তাহলে শেষে আইডি আছে বলে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে তুমি যখন ভিভিড শব্দটা এক জায়গায় বানাবা তখন তুমি বুঝতেই পারবা যে ওই শব্দটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে। ক্লিয়ার? তো এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য যে আমি যে শব্দটা ইউজ করছি সেটা অ্যাডজেক্টিভ হয়েছে কিনা, আর তোমাকে এরকম বলবে যে এখানে অ্যাডজেক্টিভ বানাও, এখানে অ্যাডজেক্টিভ বানাও, ঠিক আছে? এই জিনিসটার জন্য অ্যাডজেক্টিভ কিন্তু আমাদের জানতে হবে। ক্লিয়ার? ওকে, এবার কথা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ জানলাম, অ্যাডজেক্টিভ জানার পরে কি? অ্যাডজেক্টিভ জানার পরে অ্যাডভার্ব জানতে হবে। দেখো, ভালো করে খেয়াল করো, অ্যাডভার্ব কিভাবে পাবা? অ্যাডভার্ব হচ্ছে খুবই সহজ, অ্যাডভার্বের জন্য কোনো ঝামেলা নেই। অ্যাডভার্ব পাইতে গেলে তোমাকে প্রশ্ন করতে হবে ভার্বকে। কাকে? ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, আর একটা হচ্ছে হাউ ওফেন। হাউ ওফেন, এই পাঁচটা জিনিস দিয়ে প্রশ্ন করবা ভার্বকে। এই পাঁচটা জিনিস দিয়ে ভার্বকে প্রশ্ন করবা। যেইটা পাবা, যে শব্দটা পাবা বা যতটুকু শব্দ পাবা ততটুকুই হচ্ছে অ্যাডভার্ব। যেরকম হি কামস হিয়ার, হি কামস হিয়ার এভরিডে, হি কামস হিয়ার এভরিডে। তাহলে হি কাম হিয়ার, সে আসে কোথায়? ওয়্যার দিয়ে প্রশ্ন করো, ওয়্যার, আসে কোথায়? ওয়্যার, হিয়ার, তাহলে এটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, কতদিন পর পর আসে? ফ্রিকোয়েন্সিটা বোঝাতে চাচ্ছে, কতক্ষণ পর পর আসে। এখানে কতদিন পর পর আসে, ফ্রিকোয়েন্সিটা বোঝাতে গেলে যে কতদিন পর পর বা কতক্ষণ পর পর। হাউ অফেন, হাউ অফেন মানে হচ্ছে কতক্ষণ পর পর বা কতদিন পর পর। হাউ অফেন হচ্ছে কতদিন পর পর বা কতক্ষণ পর পর, ঠিক আছে? মনে থাকবে তো? হাউ অফেন, এটা একটা ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য এই প্রশ্নটা করা হয়। ফ্রিকোয়েন্সি মানে বুঝো তো, মানে কাজটা কতক্ষণ পর পর রিপিট হয়, এটাকে বলে ফ্রিকোয়েন্সি। তাহলে হাউ অফেন কতদিন পর পর আসে, এভরিডে আসে, প্রতিদিন আসে, তাহলে এইটাও হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আমরা জিনিস কি বুঝলাম? যে যে শব্দটা আমরা হাউ আর ওয়েন হাউ অফেন দিয়ে পাবো সেই শব্দটাই হবে অ্যাডভার্ব। তাহলে ধরো এখানে এখানে দিয়ে দিল
বললো একটা গ্যাপ দিল, বললো এখানে একটা অ্যাডভার্ব বসাও, এখানে একটা কি বসাও, একটা অ্যাডভার্ব বসাও। তখন তুমি একটা শব্দ না বুঝেই বসালে, ধরো হি কামস হিয়ার ডেইলি, ডেইলি তুমি এটা বসালা, এইটা অ্যাডভার্ব হলো কি হলো না তুমি বুঝতে পারছো না, বসিয়েছো তুমি তোমার মতো এবং সেন্টেন্সটা মিলেছে, তুমি বুঝতে পারছো না, তখন তুমি কি করবা, শিওর হওয়ার জন্য, যদি মিলে যায় সেন্টেন্স যদি মিলে যায় তাহলে বুঝবো এটা অ্যাডভার্বই হবে, সমস্যা নেই। কিন্তু তোমার শিওর হওয়ার জন্য তুমি এই প্রশ্নগুলো দিয়ে প্রশ্ন করবো ভার্বকে করে, যদি এটা আবার তুমি উদ্ধার করতে পারো শব্দটাকে তাহলে বুঝবো এটা অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভার্বের একটা প্রক্রিয়া। আর একটা প্রসেসে অ্যাডভার্ব আমরা জানি, যেটা সবাই জানি, সেটা হচ্ছে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করতে হয়, তাই না? এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করতে হয়। সে আবার কিরকম এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব? এলওয়াই হচ্ছে, দেখো অ্যাডজেক্টিভের সাথে, কিসের সাথে, অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত যদি করতে পারো, সেই অ্যাডজেক্টিভ সহ যে এলওয়াইটা হলো সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করতে পারো তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে? যে স্লো, স্লোলি, স্লোটা অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত করলাম, পুরো শব্দটা স্লোলি হয়ে গেল অ্যাডভার্ব। ওকে, মনে থাকবে তো? স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এইটা হচ্ছে আমাদের বিষয়, যে এলওয়াই সব জায়গায় যুক্ত করলে হবে না। যেরকম ধরো ফ্রেন্ড, ফ্রেন্ডলি, এটা কিন্তু অ্যাডভার্ব হয় নাই, এটা নাউনের সাথে এলওয়াই যুক্ত হচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। ফ্রেন্ডলি অর্থাৎ নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা আর অ্যাডভার্ব হবে না, শুধু অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত করতে পারবা তখন সেটা অ্যাডভার্ব হবে। এই জিনিসটা মাথায় রাখবে। আরেকটা কথা তোমাদের একটু বলি, সেটা হচ্ছে এসএসসি তে পড়াশোনা করেছো, ইন্টারমিডিয়েটে উঠেছো, এখন কিন্তু পড়াশোনাটা বেশি করতে হবে, মাথায় লোড নিয়ে শিখতে হবে। আর ওই ঠুক ঠুক পড়াশোনা করে লাভ নেই, ঠুক ঠুক করলে হবে না, কামারের মতো ঠক ঠাক ঠাক পড়াশোনা করতে হবে। ঠিক আছে? সেই পড়াশোনা বুঝতে পারছো তো, শেখার মতো না, চুপ চুপ করলে হবে না, বিরাট পড়াশোনা করতে হবে। এখন পড়াশোনার লেভেলটা বাড়াইতে হবে। তো এখন আর ওই ছোটখাটো শর্টকাট ফটকাট সব বাদ, আগে তোমাদের শর্টকাট দিতাম, ওইসব আমি আর দেবো না। এখন আমার কাজ হচ্ছে ভালো স্টুডেন্ট যারা তাদের নিয়ে আমি কাজ করবো, ভালো স্টুডেন্টদের যারা যারা পড়াশোনা করে তাদের নিয়ে আমি কাজ করবো। কোনো অ্যাভারেজ স্টুডেন্ট, বিলো অ্যাভারেজ স্টুডেন্টের কোনো কথা হবে না, ওদের সাথে আমার কোনো কথাই নেই। ওরা আসলে পড়াশোনা করে না, শর্টকাট দিতে দিতে অনেক ইয়ে হয়ে গেছে, ওইসব আর চলবে না। যাই হোক, এখন শুধু বিস্তারিত পড়াশোনা হবে। তাহলে গেল, দেখো তাহলে অ্যাডভার্ব তুমি পাইলা, অ্যাডজেক্টিভ পেলে, এই দুইটা যদি বানানো শিখে যাও তাহলে মনে করো যে একটু টেনশন মুক্ত, তোমার কোনো ঝামেলা নেই। এবার আসো, কয়েকটা কথা আমি তোমাকে বলি, সেটা খেয়াল রাখবা। নাউন কে, কে কাকে মডিফাই করে, এটা একটু খেয়াল করো। কাকে কে কাকে মডিফাই করে, মডিফাই করে, কে কাকে মডিফাই করে, একটু খেয়াল করবা, কে কাকে মডিফাই করে। নাউন, নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, ভার্বকে কে মডিফাই করে, আর অ্যাডভার্বকে কে মডিফাই করে। একদম সহজ কথা শোনো, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর বাকি এই তিনটাকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমাদের শুধু মনে রাখলে হচ্ছে যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এইটা মনে রাখলেই হচ্ছে, আর কিছু মনে রাখা লাগবে না। বাকি যতগুলো পার্ট অফ স্পিচ আছে এই চারটার মধ্যে এই তিনটাকে মডিফাই করে অ্যাডভার্ব, মনে থাকবে। নাউনকে শুধু মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর বাকি সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব। এবার আসো তোমার মডিফায়ারের মধ্যে প্রশ্নটা কেমন আসবে, মডিফায়ার তোমার যে গ্রামার আইটেমটা পরীক্ষার খাতায় কোশ্চেনে যেটা থাকবে সেটা কেমন হবে, বলবে হি ইজ আ ড্যাশ, এখানে বলবে প্রি মডিফাই দা নাউন, প্রি-মডিফাই দ্য নাউন বয়, এখানে থাকবে বয়, হি ইজ আ ড্যাশ বয়, হি ইজ আ ড্যাশ বয়, হি ইজ আ ড্যাশ বয়। তাহলে হি ইজ আ ড্যাশ বয়, এখানে বলতে প্রি-মডিফাই দ্য নাউন, তার মানে মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে হবে, নাউনকে মডিফাই করতে হবে কি দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে এই যে এখানে যে তুমি শব্দটা বসাবা সেটা কি হবে, সেটা একটা অ্যাডজেক্টিভ করতে হবে। এই হচ্ছে টেকনিক, এই হচ্ছে বিষয়। তোমাকে পাশে বলে দেবে কাকে মডিফাই করতে হবে, তুমি শুধু এখানে এটা মিলাই নিবা যে কাকে মডিফাই করতে বলছে, নাউনকে মডিফাই করতে বলছে, তাহলে আমি এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ কিভাবে বাবা, ওই যে সাফিক্স গুলো দিলাম, ওই সাফিক্স গুলো দিয়ে তুমি এখানে অ্যাডজেক্টিভ করতে পারো, অথবা অ্যাডজেক্টিভের আরো কিছু প্রসেস আছে, যে তুমি অ্যাডজেক্টিভ এটা হলো কিনা সেটা প্রসেস, আমরা ওটা আমাদের স্পেশাল, ওটা আমরা এখন আর ক্লাসে বলতেছি না। ওইটা হচ্ছে আমাদের পেইড কোর্সে যখন তোমরা যুক্ত হও, প্র্যাকটিস করাতে করাতে সব শিখাই দেবো, টুকটাক যেগুলো বাকি থাকবে আমাদের পেইড ব্যাচে যখন ভর্তি হবা তখন অবভিয়াসলি পাবে। বাদ বাকি এবারে যেগুলো যা আছে, মানে তুমি যদি এগুলো নিজে একটু দেখো তাহলে আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারবে, তুমি নিজে নিজেই পড়তে পারবে, তবে তোমাকে নিজে একটু স্টাডি করতে হবে। আর যদি মনে করো একটু স্টাডি করার সময় কম, সায়েন্স স্টুডেন্ট, আমি আর্টস স্টুডেন্ট, অনেক বেশি পড়াশোনা আমার একটু করিয়ে দিলে ভালো, সেক্ষেত্রে তুমি আমার পেইড ব্যাচে যুক্ত হতে পারো। গেল, এটা এবার আসো, তাহলে এখানে হি ইজ আ ড্যাশ বয়, আমি এখানে দিতে পারি হি ইজ আ গুড বয়, হি ইজ
হি ইজ আ স্মার্ট বয়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি দিতে পারি। এখানে যতগুলো মেলে ততগুলো আমি এখানে দিতে পারবো, কোনো সমস্যা নেই। একাধিক অ্যান্সার হতে পারবে এখানে, ঠিক আছে। তো টেনশন করার কিছু নেই, আমি একটা দিলাম ও একটা দিল, ওটা সঠিক নাকি আমারটা সঠিক, এরকম কিছু না। এখানে মিলে গেলেই সঠিক হয়ে গেলেই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এরকম বলে দেবে। এবার আসো, কি কি জিনিস তোমাকে করতে বলবে, মডিফায়ারের মধ্যে কি কি টার্মোলজি গুলো আছে, কি কি টার্মস গুলো আছে সেইগুলো আমরা একটু দেখবো। এবার হচ্ছে মূল মডিফায়ারের মূল অংশে শুরু হচ্ছে এখন, যে মডিফায়ারে কোন কোন টার্মস গুলো আমরা দেখতে পারবো বা কি কি আছে দেখো, সেটা একটু দেখি। টার্মস অফ মডিফায়ার মানে যে মডিফায়ার যে পার্ট গুলা বা ক্লাসিফিকেশন যদি বলো, হ্যাঁ, টার্মস আমি একটু সহজে বলি। টার্মস, টার্মস অফ মডিফায়ার, ওকে, টার্মস অফ মডিফায়ার, টার্মস এর মধ্যে কি কি আছে দেখো। আর্টিকেল, আর্টিকেল নামে একটা জিনিস আছে, অ্যাপোজিশন বা অ্যাপোজাইটিভ, অ্যাপোজাইটিভ বা অ্যাপোজিশন, যাই যে যাই বলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ, এটা একটা আছে, হ্যাঁ। পিতে হচ্ছে ফ্রেজ, ফ্রেজ নামে একটা জিনিস আছে, ফ্রেজ, পার্টিসিপল, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রেজ আছে, পার্টিসিপল আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের কিছু টার্মোলজি গুলো আছে। তারপরে হচ্ছে তোমার নাউন অ্যাডজেক্টিভ আছে, নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইন্টেন্সিফায়ার আছে, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার, ইত্যাদি ইত্যাদি আছে, ঠিক আছে। দেখো, ও ডিতে আবার ডিটারমাইনার, ডিমনস্ট্রেটিভ না বলে আমরা একটু এক সহজে বলি ডিটারমাইনার বলি এখানে, ডিটারমাইনার, ডিটারমাইনার, এই কয়টা একটু আপাতত যদি দেখতে পারো তাহলে কিন্তু ঝামেলা থাকবে না, অ্যাটলিস্ট একটু ঝামেলা থাকবে না। এর বাদেও কিছু বিষয় তো দেখতেই হবে, কিন্তু এগুলো যদি দেখে ফেলো তাহলে আমার মনে হয় যে তোমার একদম ক্লিয়ার আইডিয়া তুমি পেয়ে যাবা। ওকে, তাহলে এবার আসো আর্টিকেল। তোমরা জানো যে ভাই আর্টিকেল হচ্ছে এ এন দি বা দা, এ এন দি। অ্যাপোজাইটিভ বা অ্যাপোজিশন কি, অ্যাপোজাইটিভ বা অ্যাপোজিশন হচ্ছে কখনো যদি, কখনো যদি এমন কোনো ব্যক্তির সম্পর্কে কথা বলতে হয় বা কোনো কিছুর সম্পর্কে যদি কথা বলতে হয় যেটা সম্পর্কে আগে বলা হয় নাই বা সাধারণত লোকে বললে চিনবে না, হুট করে যদি কাউকে মাঝখানে বা কোনো জায়গায় যদি কাউকে নিয়ে আসা হয় তার সম্পর্কে একটু তথ্য যোগ করার জন্য অ্যাপোজিশন করা হয়। কিভাবে আমি সেটা বলতেছি, ধরো আমি একজনের নাম বললাম, বিদেশে তাকে কেউ চেনে না, নজরুল, 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 ইনি কে, ইনি তো, ওনাকে তো কেউ চিনবে না, এই জন্য কমা দিয়ে উনি হচ্ছে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, দ্য রেবেল পোয়েট অফ বাংলাদেশ বা দ্য রেবেল পোয়েট, এভাবেও দিতে পারি, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এরকম দিয়ে কমা দিয়ে দিলাম। এই যে দুইটা কমার মাঝখানে একটা তথ্য যেই সাবজেক্টের সম্পর্কে দেওয়া হলো, এই যে তথ্যটা দেওয়া হলো, এই তথ্যটাকে বলা হয় অ্যাপোজিশন, ঠিক আছে। তাহলে নজরুল অমুক ওয়াজ কি, ওয়াজ বর্ন ইন 1899, ঠিক আছে। এই নজরুল ওয়াজ বর্ন ইন 1899, এই যে কমার পরে যে কি হলো, কমার পরে মূল ভার্বটা দিয়ে তারপরে তথ্যটা আমরা মানে এই যে ইয়েটা লিখলাম, লাইনটা কমপ্লিট করলাম। তাহলে এই যে তথ্যটা, এক্সট্রা তথ্য দেওয়া হলো, এইটা পুরো সেন্টেন্সের উপর কোনো প্রভাব ফেলবে না। এটা না দিলেও কোনো সমস্যা নেই, দেওয়া হয়েছে কেন, কারণ এটা একটা তথ্য, একটু বোঝার সুবিধাতে অ্যাপোজিশনটা করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপোজিশনটা, অ্যাপোজিটিভটা খুব ভালো করে দেখবা, ঠিক আছে। এইভাবে কমার মধ্যে যে কোনো ভাবে, এটা তুমি যে কোনো ভাবে ইচ্ছা ভাবে তুমি দিতে পারো, ফ্রেজ আকারে দিতে হবে, ঠিক আছে। ফ্রেজ আকারে দিলে কোনো সমস্যা নাই। এবার আসো ডিটারমাইনার। আচ্ছা, ডিটারমাইনার তো ভাই বড় কথা, ডিটারমাইনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। দেখো, ডিটারমাইনারের অনেকগুলো জিনিস আছে, আর্টিকেল আছে, ডিটারমাইনারের মধ্যে আর্টিকেলও আছে, সেটা আমি উপরে লিখেছি, আর্টিকেল লিখেছি, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ আছে, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, পজেসিভ, নিউমারাল, নিউমারাল, কোয়ান্টিফায়ার, এইগুলা হচ্ছে আমাদের ডিটারমাইনার। এগুলোকে বলা হয়, এই পাঁচটা টার্মকে বলা হয় ডিটারমাইনার। এইগুলো জিনিসকে চিনলেই তুমি হচ্ছে ডিটারমাইনার চিনে ফেলবা, ঠিক আছে। ডিটারমাইনার নিয়ে কোনো সমস্যা হবে না, ক্লিয়ার। আচ্ছা, এইবার আসো, ডিটারমাইনার নিয়ে আমরা এখন আর কথা বলতেছি না, ডিটারমাইনার কথা বলতে গেলে ক্লাস অনেক বড় হবে। ডিটারমাইনার এটা যেহেতু বলে দিলাম, ঠিক আছে। এটাকে তুমি যদি মনে রাখতে চাও এডিপি এন কিউ, এভাবে মনে রাখতে পারো, এডিপি এন কিউ,
এডিপি এনকিউ। এডিপি এনকিউতে কি হয়, একটা শর্ট মেমোরি মনে রাখার জন্য এটা আমরা লিখছি পাশে, যে এতে আর্টিকেল, ডিতে ডিমোসিটি, পিতে পজিটিভ, নিউমারেল, কোয়ান্টিফায়ার, এগুলো টুকটাক এরকম অনেক কিছু আছে, সেগুলো বলে দেবো, কোনো সমস্যা নেই। শুধু খেয়াল করে পড়ে যাবো, আমি তোমাকে আইডিয়া ক্লিয়ার করছি, ঠিক আছে, যেন এটা নিয়ে কোনো সমস্যা না থাকে, বা টোটালে তোমাকে কতটুকু পড়তে হবে সেটার উপরে আমি একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে। এরপর যখন প্র্যাকটিসে চলে আসবো, এটা তুমি ভালো করে নোট করে ফেলবা। প্র্যাকটিস ক্লাসটা আমাদের স্ক্রিনে হবে খুব সুন্দর করে, তো ওখানে তোমার কোনো সমস্যা হবে না, ক্লিয়ার, ওখানে কোনো সমস্যা থাকবে না। সো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে থাকো, বেসিকগুলো ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এইগুলো নিয়ে আর কথা বলছি না। তাহলে কি ডিটারমাইনার হচ্ছে এই পাঁচটা জিনিস মনে রাখবা, এডিপি এনকিউ, ওকে। আচ্ছা, ফ্রেজ। ফ্রেজ, এই ফ্রেজটাই হচ্ছে ভাই অনেক ব্যাপার, একটা ফ্যাক্ট। এই ফ্রেজটা অনেকের ঝামেলা হয়, ফ্রেজটা পরে আসতেছি। পার্টিসিপলটা কি? পার্টিসিপলটা হচ্ছে, পার্টিসিপলটা বুঝতে গেলে আমাকে একটু ভার্ব বুঝতে হবে। ভার্ব বুঝতে হবে, ভার্ব কি কি ভাই, ভার্ব সম্পর্কে একটু আইডিয়া নাও। ভার্ব হচ্ছে ফাইনাইট আছে, ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব আছে, তাই না? ফাইনাইট আর নন ফাইনাইট। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব কোনগুলো? বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টের নাম আইজিপি, পুলিশের সবচেয়ে বড় পোস্টের নাম হচ্ছে আইজিপি। ইনফিনিটিভ জিরান্ডার পার্টিসিপল গ্রামারে হয়ে যায় এটা, আর পুলিশে গেলে আইজিপি হয়ে যায়, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আর গ্রামার যখন পড়বো তখন হচ্ছে ইনফিনিটিভ জিরান্ডার পার্টিসিপল। ইনফিনিটিভ কোনগুলো? 2+V1। ইনফিনিটিভ হচ্ছে 2+V1 কে বলা হয় জিরান্ড পার্টিসিপল। শুধু মনে রাখবা ভার্বের আইএনজি আপাতত মনে রাখলে হচ্ছে। পার্টিসিপলের মধ্যে আবার তিনটা জিনিস আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, ওকে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল হচ্ছে V3, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। তো আমাদের ওই জিনিসগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই। ওইগুলো পার্টিসিপল বলতে গ্রামারের বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্ট পার্টিসিপলকে বোঝানো হয়, এই জন্য আমরা শুধু মনে রাখবো পার্টিসিপল মানে কি, ভার্বের আইএনজি, ওকে, মনে থাকবে তো, ভার্বের আইএনজি। আবার জিরান্ড মানেও কি, ভার্বের আইএনজি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে 2+V1, 2+V1 আর ভার্বের আইএনজি কে বলা হয় নন ফাইনাইট ভার্ব। 2+V1 আর ভার্বের আইএনজি কে বলা হয় নন ফাইনাইট ভার্ব। বাকি যতগুলো ভার্ব আছে সেগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব, যতগুলো ভার্ব আছে সেগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। শুধুমাত্র এই পার্টিসিপল আরো দুটো পার্ট আছে, ওইটাও নন ফাইনাইটের মধ্যে পড়বে, কিন্তু ওটা দেখার দরকার নাই। আচ্ছা, এবার আসো ফাইনাইট ভার্ব তুমি কিভাবে চিনবা? ফাইনাইট ভার্ব চিনবা কিভাবে? নন ফাইনাইট তো চিনে নিলাম, আইজিপি। আর ফাইনাইট ভার্বের পাঁচটা চেহারা হয়, আমি বলে দিচ্ছি। V1, V2, ভার্বের সাথে S/S, ঠিক আছে। তারপরে হচ্ছে মডালের পরে ভার্ব, মডালের পরে ভার্ব, তারপরে হচ্ছে বি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা হয়ে যায় ফাইনাইট ভার্ব। মনে থাকবে তো? এই পাঁচটা চেহারা দেখলেই বুঝবা যে ফাইনাইট ভার্ব। একদম সহজ করে দিলাম তোমাকে, যে এই পাঁচটা চেহারা মানেই হচ্ছে ফাইনাইট ভার্ব। সরি, ওকে। তাহলে এই পাঁচটা চেহারা যদি থাকে সেটা বুঝবা কি, ফাইনাইট ভার্ব। আর যদি এই তিনটা হয় তাহলে বুঝবা, অর্থাৎ এই দুইটা হয়, অর্থাৎ কি 2+V1 এবং ভার্বের আইএনজি হলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। মনে রাখতে হবে, এটা কাজে লাগবে, এটা না হলে তুমি কিচ্ছু পারবা না, কিচ্ছুই পারবা না। সো গেল, এটা একটা ব্যাপার, শুধু মনে রেখো এটা, এটা কিন্তু মনে রেখো। তাহলে এবার আসো, ফ্রেজ কি বললাম? ফ্রেজ হচ্ছে একটা সেন্টেন্সের পার্ট, পার্ট অফ আ সেন্টেন্স। ফ্রেজ হচ্ছে কি, পার্ট অফ আ সেন্টেন্স, পার্ট অফ আ সেন্টেন্স, পার্ট অফ আ সেন্টেন্স, পুরোপুরি সেন্টেন্স না, পার্ট অফ আ সেন্টেন্স, যেটার মধ্যে কোনো রকম ফাইনাইট ভার্ব থাকে না, ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব বাদে সেন্টেন্সের যে অংশটা সেটাকে বলা হয় ফ্রেজ। ফাইনাইট ভার্ব বাদ দিলে সেন্টেন্সের যে অংশটা সেটাকে বলা হয় ফ্রেজ, ঠিক আছে। হি ইজ আ ম্যান অফ লেটার। দেখো, আমি একটু ফ্রেজের একটা উদাহরণ দিই। হি ইজ আ ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার। তাহলে ম্যান অফ লেটার, এই যে হি ইজ আ ম্যান অফ লেটার, তাহলে এর মধ্যে এইটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ, ঠিক আছে। ফ্রেজ কি করে বুঝলাম? দেখো, এখান থেকে নিয়ে এইটুকুর মধ্যে শব্দ অনেকগুলো আছে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। নন ফাইনাইট ভার্ব যে থাকতেই হবে এরকম কিছু না, তবে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, ফাইনাইট ভার্ব থাকা যাবে না, এটা হচ্ছে কথা। এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই এই জন্য এটা হচ্ছে একটা ফ্রেজ, ক্লিয়ার। তাহলে ফ্রেজ হচ্ছে এইটা, ফ্রেজই হচ্ছে এইটা। এইবার আসো, ফ্রেজের মধ্যে আবার পার্ট আছে। তাহলে আমার এই কথা বলতে গেলে কিন্তু এখান থেকে কিছু কথা আজকে আমাকে গ্যাপ করতে হবে, ঠিক আছে। এটা আমি আর কথা বলতে পারবো না, এই বিষয়গুলোই, যে বিষয়গুলো আজকে বাদ পড়ে যাবে পরবর্তী ক্লাসে আমি বুঝাই দেবো। শুধু আজকে ফ্রেজটা তোমাদের ক্লিয়ার করি, ফ্রেজটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, ফ্রেজের মধ্যে আবার পার্ট আছে। ফ্রেজটা একটু ভালো করে বুঝো, ফ্রেজটা খুব ছোট চ্যাপ্টার না, ফ্রেজটা খুব একটা ছোট চ্যাপ্টার না, এটার উপরে একটা আলাদা ক্লাস নিতে হয়, মানে যখন অ্যাডমিশন বা জবের ক্ষেত্রে, আমরা অ্যাডমিশন না, বেসিক্যালি জবের ক্ষেত্রে এর উপরে থাকে একটা ক্লাস। সো ফ্রেজ নিয়ে সংক্ষিপ্ত আকারে ইন্টারমিডিয়েটের যতটুকু দরকার সেটুকু আমি ধরে শিখাই দিচ্ছি। ইন্টারমিডিয়েট তোমাকে আসবে ইনফিনিটিভ ফ্রেজ। কি ফ্রেজ? ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ নামে একটা ফ্রেজ করতে হবে।
পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, আরেকটা ফ্রেজ হবে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ। আর একটা ফ্রেজ করতে বলবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত করতে বলে না, আর যদি মনে হয় যে অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখতে হবে, সেটা একদম এই ফ্রেজগুলো বুঝলে অ্যাডজেক্টিভ ফ্রেজ তোমার জন্য সমস্যা হবে না, অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। ওকে, তাহলে যে কথাটা বলছি সেটা হচ্ছে যে ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে, এটুকু আমি এবার মুছি। ইনফিনিটিভ ফ্রেজ কি কাকে বলে? আমি তোমাকে বললাম যে যেই অংশের মধ্যে কোনো রকম, যে অংশের মধ্যে কোনো রকম ফাইনাইট ভার্ব থাকে না, সেটাই হচ্ছে ফ্রেজ। আর যে ফ্রেজের শুরুটা হয় ইনফিনিটিভ দিয়ে, অর্থাৎ টু প্লাস ভি অন দিয়ে, সেটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে। দেখো তাহলে হিজ প্ল্যান টু স্টার্ট আ বিজনেস ended, ended, ended. His plan to start a business ended, শেষ হয়ে গিয়েছে। His plan to start a business, তাহলে দেখেন his plan to start a business ended, তার যে বিজনেস স্টার্ট করার প্ল্যান ছিল এটা এন্ডেড হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে যে এই যে এইটুকু অংশ টু স্টার্ট আ বিজনেস, এর মধ্যে দেখেন তো একটা ভার্ব আছে, এই যে একটা ভার্ব আছে, এই ফ্রেজটার শুরুতে একটা ভার্ব আছে স্টার্ট, টু স্টার্ট। এটা কি ফাইনাইট না নন ফাইনাইট? অবশ্যই নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইটের কোন অংশটা? টু স্টার্ট, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে এই ফ্রেজটা, তাহলে এই ফ্রেজটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, ইনফিনিটিভ ফ্রেজের শুরুটা হবে ইনফিনিটিভ দিয়ে। আর এই যে এন্ডেড হচ্ছে ভি2, এটা কি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা আমরা ভিতরে কিন্তু দাগের ভিতরে নিই নাই, এটা বাইরে। ফাইনাইট ভার্ব যেখানে শুরু, ফ্রেজও সেখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে পারেন। ওকে, দ্যাটস ইট। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বুঝলাম। এবার আসেন পার্টিসিপল ফ্রেজ, ঠিক এরকমই। পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ফ্রেজের শুরুটা পার্টিসিপল দিয়ে হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের আইএনজি দিয়ে শুরু হবে। পার্টিসিপল ফ্রেজের শুরুটা কি দিয়ে হবে? ভার্বের আইএনজি দিয়ে শুরু হবে, মনে থাকবে তো? ভার্বের আইএনজি দিয়ে শুরু হলে যে ফ্রেজটা পাবো সেটাই হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। খেয়াল করেন, দ্য বয় প্লেইং in the field is my brother. Okay, the boy প্লেইং ইন দ্য ফিল্ড, এই যে অংশটুকু হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এটা একটা ফ্রেজ, বোঝা যাচ্ছে যে ফ্রেজ। কিভাবে বুঝলেন ফ্রেজ? ফ্রেজ এইভাবে বুঝলেন যে এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব নেই তো কিছু নন ফাইনাইট ভার্ব আছে, থাকুক। এবার ওই ভার্বটা কি দিয়ে শুরু হয়েছে? পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। পার্টিসিপল দিয়ে যে ফ্রেজটা শুরু হয়েছে, পার্টিসিপল দিয়ে যে ফ্রেজটা শুরু হয়েছে সেটাকে বলা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে। এটা একটা পার্টিসিপল ফ্রেজ। যখন এরকম পার্টিসিপল ফ্রেজ করতে বলবে, আপনি ফ্রেজটা শুরু করবেন একটা ভার্বের আইএনজি দিয়ে। ক্লিয়ার গেল? এবার আসেন প্রিপোজিশনাল আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে একটু ঝামেলা আছে। প্রিপোজিশনাল ফ্রেজটা খুবই ডিফিকাল্ট। এখন প্রিপোজিশনাল ফ্রেজ অনেকে বলে যে প্রিপোজিশনাল ফ্রেজটা আসলে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না প্রিপোজিশনাল ফ্রেজ, এটা নিয়ে খুবই কনফ্লিকশন আছে। এখন এই কনফ্লিকশনটা দূর করতে গেলে অনেকগুলো কথা বলতে হবে, তো আমি সেটার মধ্যে যাবো কি যাবো না বুঝতে পারছি না। আচ্ছা যাক, আমি একটু দেখি, বলার চেষ্টা করি। তাহলে এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। দেখেন আমি একটু বলি। প্রিপোজিশনাল ফ্রেজ ফ্রেজটা আসলে শুরু হবে প্রিপোজিশন দিয়ে, এটা সত্যি কথা। প্রিপোজিশনাল ফ্রেজটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে, কিন্তু সবসময় যে প্রিপোজিশন দিয়ে শুরু হলেই প্রিপোজিশনাল ফ্রেজ হবে এরকম কোনো কথা নাই। ওকে, এরকম কোনো কথা নাই, এটা বুঝতে হবে, ঠিক আছে। বুঝতে হবে আপনাকে। প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে ঝামেলা হবে না, কারণ ওদের যেভাবে সেটআপটা থাকবে ইন্টারমিডিয়েটের, এটা যেহেতু আপনার চাকরি পরীক্ষা না বা কোনো কম্পিটিটিভ এক্সাম না, এখানে ঝামেলাটা কম থাকবে, ওরা সেটআপটা করেই দেবে, শুধু আপনাকে একটু গুছাই লিখতে হবে আর কি। প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে দেখেন, হি হি is sitting in front of me। আচ্ছা, এইটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আবার যদি আমি পুরোটা ধরি তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। এইটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যদি দাগটা আপনার ঠিক মতো আমি এইটুকুর নিচে দিই, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। কিন্তু পুরোটা যদি দাগ দিয়ে ফেলি আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়। খেয়াল করেন, ইন ফ্রন্ট অফ সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শেষ হয়
প্রিপজিশন দিয়ে, কিন্তু বুঝতে হবে আপনাকে জিনিসটা, ঠিক আছে? তাহলে হি ইজ সিটিং, সে বসে আছে, ইন ফ্রন্ট অফ মি, এইটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। শুরু হবে প্রিপজিশন দিয়ে, শেষ হবে প্রিপজিশন দিয়ে। আবার আমি যদি এরকম পুরোটা করে দিই, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। আবার কিছু কিছু সময় প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজও হয়ে যায়। দ্য ম্যান ইন গ্রিন, দ্য ম্যান ইন গ্রিন, ইন গ্রিন, ইন গ্রিন লুকস, লুকস হট, ঠিক আছে? দ্য ম্যান ইন গ্রিন লুকস হট। তাহলে দেখেন, দ্য ম্যান ইন গ্রিন, এই ইন গ্রিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ কি, দ্য ম্যান নাউনকে মডিফাই করছে এই ফ্রেজটা, তাই এই ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাচ্ছে। সো প্রিপজিশন দিয়ে শুরু হইলেই কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ হবে না। শুরুটা হবে কি দিয়ে? শুরুটা হবে প্রিপজিশন দিয়ে, শেষটা করবেন প্রিপজিশন দিয়ে, এবং এরপরে অবশ্যই একটা নাউন থাকবে, এরপরে অবশ্যই একটা নাউন থাকবে, তখন সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, এটা একটু খেয়াল করেন। এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আমি অবশ্যই পরে আরো ডিটেলসে কথা বলবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজও প্রিপজিশন দিয়ে শুরু হতে পারে, কোনো সমস্যা নেই। শুধু দেখবেন যে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। and he sang in the literature, he sang in the literature, সে সাহিত্যের মধ্যে গান করেছে, সে সাহিত্যের মধ্যে তার গানগুলো করেছে বা লিখেছে। he wrote in the literature, he sang না, আমি বলি wrote, he wrote in বাংলা লিটারেচার, in বাংলা লিটারেচার, লিটারেচার আরো সুন্দর হলো জিনিসটা। হি রোট ইন বাংলা লিটারেচার। তাহলে এই যে ইন বাংলা লিটারেচার, এটা কি প্রিপজিশনাল ফ্রেজ? না, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ? প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, তারপরেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে সেগুলো যেগুলো হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই, হাউ অফেন দিয়ে প্রশ্ন করে খুঁজে পাওয়া যাবে। এইটাকে দেখেন, যদি আমি বলি সে লিখেছে, কোথায় লিখেছে ভাই? তার লেখাগুলো কোথায় আছে? ওয়্যার, কোথায় লিখেছে? ওয়্যার দিয়ে প্রশ্ন করে, ওয়্যার দিয়ে প্রশ্ন করলে আমি এই পুরো ফ্রেজটা পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? তাহলে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেগুলো, আপনার শুরু যাই দিয়েই হোক না কেন, প্রিপজিশন দিয়ে হতে হবে এরকম কোনো কথা নেই। অ্যাডভার্বিয়াল ফ্রেজ শুরু হইতে পারে একটা অ্যাডভার্ব দিয়ে, একটা যে কোনো শব্দ দিয়ে, অথবা প্রিপজিশন দিয়ে। বাট আপনাকে কি করতে হবে? হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই, হাউ অফেন, ওই যে অ্যাডভার্ব যে পাঁচটা শব্দ দিয়ে খুঁজে পাওয়া যায়, সেই পাঁচটা শব্দ দিয়ে প্রশ্ন করলে যদি এই ফ্রেজটা পাওয়া যায়, তাহলে অবভিয়াসলি এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের ফ্রেজের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। তো কথা হচ্ছে, আমি এটুকুই করাচ্ছি আজকে, মডিফায়ার জন্য এর বেশি আজকে না। এটা ফার্স্ট ক্লাস, এটার পরবর্তীতে যেগুলো বাদ থাকলো, আমার তো ভিডিও থাকছে, বাদ যেগুলো থাকলো সেগুলোই আমি আবার পরবর্তীতে আলোচনা করবো আরেকটা ক্লাসে। 3 নাম্বার ক্লাসটা হবে প্র্যাকটিস ক্লাস। 3 নাম্বার ক্লাসটা, প্র্যাকটিস ক্লাসটাও তোমাদের জন্য ফ্রি থাকবে। যাও, এটা আমি তোমাদের ফ্রি দিয়ে দিলাম। ওকে, 27 ব্যাচের জন্য এটাও ফ্রি। আমার পেইড ব্যাচের চেয়ে, পেইড ব্যাচে তো করাবো অবভিয়াসলি, এটা আমি সবার সামনে নিয়ে এসেও করাবো। আমার স্ক্রিনে যেভাবে স্পেশালি ক্লাসে, সেটা আমি সবার জন্য এই শুধু মডিফায়ার ক্লাসটা ফ্রি করে দিলাম। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবে সবাই।